বক্সিং কেলেঙ্কারি থেকে রোহিতের বদনাম মুছে যেতেই সবাই মিলে রোহিতের কাছে ক্ষমা চাইল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রুদ্র হৈমন্তীকে সামলাতে পারে না। হৈমন্তী ভীষণ কান্নাকাটি করতে থাকে আর বলে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না যে আমার ছেলের খুনির জন্য মাস্টার মশাই নিজের হাতে পায়েস বানাচ্ছে। এটা আমি কোনোভাবেই মেনে নেব না, কোনোভাবেই না। আর বলেই পায়েসটা বানাচ্ছিল সেই পায়েসটা বেসিনে নিয়ে গিয়ে ফেলে দেয়। আর এসব দৃশ্য দেখার পর অরুণা, রোহিত সবাই খুব ভেঙে পড়েছে। তখনই লাবু বলে, মা কি হচ্ছেটা কি? তুমি বাবার কথাটা একবার ভাবো, বাবার মনের অবস্থা কি হয়েছে তুমি দেখেছো? তুমি এই জিনিসগুলো করো না মা, বাবার শরীরের অবস্থা ভালো না। এখন যদি তুমি এইসব করতে থাকো তাহলে কিন্তু বাবা ভীষণ কষ্ট পাবে। সেজন্যই বলছি তুমি একটু শান্ত হও, এত রাগারাগি করো না, সব ঠিক হয়ে যাবে। আর ভাই যে আমার ভাইকে মারেনি সেটা প্রমাণ হয়ে যাবে। ভাই তথাকে মারতে পারে না, কেন বুঝতে পারছো না তুমি? ভাইয়ের তথাকে মেরে কি হবে লাভ? ভাই মারেনি, এখানে অন্য কোনো নিশ্চয়ই কাহিনী আছে। ফুলকি যেমন এত বছরের ভাইয়ের কলঙ্ক মুছে দিল, আর এখনও ভাইয়ের ঠিক এই অপবাদটাও মুছে দিতে পারবে ফুলকি। ফুলকির ওপরে আমাদের বিশ্বাস আর ভরসা আছে। মনে মনে রুদ্র বলতে থাকে, সর্বনাশ, এই কেসটা আস্তে আস্তে অন্যদিকে ঘুরে যাচ্ছে। না 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 না, এই কেসটাকে ঘুরতে দিলে হবে না। রোহিত যে তথার মৃত্যুর জন্য দায়ী না, মৃত্যুর জন্য দায়ী যে আমি, সেটা প্রমাণ হয়ে গেলেই অনেক বড় সর্বনাশ হবে। আর এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাই যেভাবেই হোক আমাকে সবটা আটকাতেই হবে। এর মধ্যেই হৈমন্তী বলে, আমি পারছি না মেনে নিতে, কারণ তথা আমার সন্তান ছিল। আর একজন সন্তানের মৃত্যুতে আমি অনেক অনেক কষ্ট পেয়েছি। আর যে আমার সন্তানের এই অবস্থা করেছে তার ভালো আমি কোনো দিন দেখতে পারবো না। সে যদি অনেক কিছু করে কোনো দিন তাকে আমি মেনে নিতে পারবো না। ফুলকি তখন বলে, জেঠিমণি, আমার স্যার কখনো কাউকে মারতে পারে না, বিশেষ করে দাদাকে তো নাই। একদিন সেই সত্যিটাও আমি প্রমাণ করেই ছাড়বো যে স্যার এসবের মধ্যে ছিল না। স্যারকে কেউ বা কারা ফাঁসাতেই চেয়েছে, হয়তো রাজাবাবুই চেয়েছে। শোনার পরেই রুদ্রর অবস্থা খারাপ হয়ে যায়। রুদ্র বুঝতে পারে সিচুয়েশন ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই এবার নিজেই মাঠে নেমে পড়েছে আর বলে, শোনো মা, তুমি এসব নিয়ে ভেবো না, যা হবার তা হয়ে গেছে। এখন কি আর এসব চাইলে আটকানো যাবে বলো? আর তথা তো আমাদের জীবনে ফিরে আসবে না, বরং আমাদের জীবনে যারা আছে তাদেরকে নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। সেজন্যই বলছি তুমি আর এসব নিয়ে ভেবো না, যা হবার তা হয়ে গেছে। এখন আমরা নতুন করে বাঁচবো। আর রোহিতের বদনামও মুছে গেছে, তাই এসব নিয়ে না ভেবে আজকের দিনটা আমরা একটু উদযাপন করি। হৈমন্তী কোনো কিছুই মেনে না নিয়ে ঘরের ভেতরে চলে যায়। জেঠুমণি এসে বলে, রোহিতের জন্য আমি যেভাবে পায়েস রান্না করছিলাম আমি পায়েস রান্না করবই, দেখি আমাকে কে আটকাতে পারে। এরপরে জেঠুমণি আবারও পায়েস বানাতে শুরু করে দিয়েছে আর বলে, আমি থেমে থাকবো না, আমি যখন কথা দিয়েছি পায়েসটা বানাবো তো বানাবো। রোহিত বারণ করে, জেঠুমণি বানাতে হবে না। জেঠুমণি তখন বলে, এই রোহিত, তুই আমার উপর একদম কথা বলবি না, এটা কিন্তু আমার পছন্দ না। অরুণা বলে, রোহিত, জেঠুমণি যখন বানাচ্ছে জেঠুমণিকে বানাতে দে, জেঠুমণিকে বারণ করিস না। এর মধ্যেই হাকতালে ঈশিতা তখন বলে, এই যে ফুলকি, তুমি এত বেশি কথা বলো কেন? হ্যাঁ, তুমি আমাদের বাড়ির সমস্ত ব্যাপারে নাক গলাতে শুরু করে দিয়েছো, বলো। আরে এবারে একটু ক্ষমা দাও। ঠিক তখনই চলে এসেছে এই কাবেরী আর বলে, ঈশিতা, তুমি ফুলকির সাথে এই রকম ব্যবহার করবে না, তুমি এই রকম ভাবে ব্যবহার করতে পারো না। তুমিও নিজের সমস্ত অধিকার হারিয়েছো, বুঝেছো? তাই একদম বেশি উল্টোপাল্টা করার চেষ্টা করবে না, তার ফল খুব একটা ভালো হবে না। তারপরে ঈশিতা চমকে যায় যে মা আমার সাথে এত খারাপ ব্যবহার করছে। সব কিছু হয়েছে ফুলকির জন্য। ছন্দকের মৃত্যুটা সামনে আসার পরেই সবটা গন্ডগোল হয়ে গেছে। ছন্দকটা আর ওই মেয়েটা দুজন মিলে আমাকে পুরো কোণঠাসা করে দিয়েছে। কেন যে বারবার করে আমি এরকম ফেঁসে যাচ্ছি কে জানে। আর অন্যদিকে রুদ্র তখন বলে, কি হয়েছে কি ঈশিতা, তুমি এত ছটপট করছো কেন? ঈশিতা বলছি ছন্দককে কোনোভাবে শেষ করা যায় না, তাই না? ওর মৃত্যু ঘটলে আমার খুব ভালো হতো। যেভাবে সব কিছু সামনে আসতে চলেছে না, আমার খুব ভয় লাগছে। এবার যদি সব কিছু উল্টোপাল্টা হয়ে যায় তখন কি হবে? আর তখন রুদ্র বলে, দয়া করে চুপ করো, আমিও অনেক সমস্যায় ভুগছি, আমাকে আর এসবের মধ্যে টেনো না এখন, বুঝলে? ঈশিতা ভাবে, যেভাবে ফুলকির পাওয়ার হতে শুরু করেছে, এর পরের ইলেকশনে ফুলকি নিশ্চয়ই পার্টি থেকে দাঁড়াবে। জেঠুমণি ওকেই দাঁড় করাবে, সেটা আমি ভালো মতন বুঝতে পারছি। না না, নিজের জায়গা ধরে রাখতে হলে আমাকে কোনো একটা স্টেপ নিতেই হবে।
এর মধ্যে জেঠুমনির পায়েস রান্না করা হয়ে গেছে। জেঠুমনি একটা বাটিতে নিয়ে খাইয়ে দেয় ফুলকিকে আর রোহিতকে। আর জেঠুমনি বলে, তোরা যেভাবে এই রায়চৌধুরী পরিবারটাকে আগলে রেখেছিস, আমি চাই ভবিষ্যতে আরও বেশি করে এই পরিবারটাকে একজোট করে রাখ। তোদেরই তো এই পরিবার, তোরাই তো দেখবি ভবিষ্যৎ প্রজন্ম। এর মধ্যে ফুলকি বলে, আচ্ছা আমি একটা কথা বলছিলাম আজকে দাদার ছবির সামনে এক বাটি পায়েস রাখলে হয় না? তখনই ফুলকি যাচ্ছিল ছবিটা আনতে। রোহিত বলে, দাঁড়াও ফুলকি, আমি যাচ্ছি। বলেই রোহিত নিজে গিয়ে দাদার ছবিটা নিয়ে আসে। তারপর এক বাটি পায়েস বেড়ে তথার ছবির সামনে রাখে জেঠুমনি আর বলে, দেখ তথা, আজকে তোর ভাই নির্দোষ প্রমাণিত হয়েছে। বক্সিং কেলেঙ্কারিতে ওর যে নাম নেই সেটা ও প্রমাণ করে দিয়েছে। আর ওকে সব থেকে বেশি যে সাহায্য করেছে সে হলো আমাদের ফুলকি। তখনই রুদ্র মনে মনে ভাবে, যেভাবেই হোক আমি কোনোভাবেই এই ফুলকিকে অন্তত তথার মৃত্যুর কেসটা সামনে আনতে দেব না, তাহলে আমার চরম বিপদ আছে, সেটা আমি জানি। অন্যদিকে সন্ধ্যেবেলায় সমস্ত মানুষজন আসবে, তাই সবাই রেডি হচ্ছিল। হৈমন্তী বলে, বাবা এত আয়োজন করা হয়েছে, বাড়িতে সব গুণীমানী ব্যক্তিরা আসবে কি মাস্টারমশাই? আমি ঠিক বললাম তো? মাস্টারমশাই তখন বলে, তা তো আসবেই। দেখো হৈমন্তী, তুমি আজকের দিনে আর বাড়াবাড়ি করো না, কারণ আজকের দিনে বাড়াবাড়ি করলে আমাদের কিন্তু মোটেই ভালো লাগবে না। চারিদিকে অনেক লোকজন আসবে, হই হুল্লোড় হবে, আজকে অনেক সম্মানীয় ব্যক্তিরা আসবে। এর মধ্যে ফুলকিও রেডি হয়ে চলে এসেছে। তখনই ফুলকি ধানুকে বলে, দেখো ধানু দিদি, চারিদিকটা কত সুন্দর করে সাজানো, দেখতে কিন্তু খুব ভালো লাগছে, বলো? ধানু তখন বলে, তা অবশ্য ঠিকই বলেছ। এর মধ্যে আস্তে আস্তে মিস্টার সেন, মিস্টার বর্মন, তারপর আরও অনেকে চলে এসেছে আর বলে, এ কি, আমরা রায়চৌধুরী বাড়িতে আসলাম? তখনই জেঠুমনি বলে, হ্যাঁ, আমি আপনাদেরকে ইনভাইট করেছি। আপনারা জানেন তো সবটা? অবশ্য আপনারা হয়তো জানেন না, যাই হোক আজকেই আমি সবাইকে বলে দিই। মিস্টার সেন, আমার ভাইপো কিন্তু কোনো বক্সিং কেলেঙ্কারি করেনি, সেটা কিন্তু সবার সামনে চলে এসেছে। আশা করি আপনি এই ব্যাপারে জানেন। মিস্টার সেন তখন বলে, হ্যাঁ ভাই রোহিত, আমি কি বলবো জানি না, তবে আমি সত্যি ক্ষমা প্রার্থী। রোহিত তখন বলে, মিস্টার সেন, আপনি একজন এত বড় ফুটবলার, আপনি আমার সাথে একদিন একটা মঞ্চ শেয়ার করবেন না বলেছিলেন, তাই তো? তখনই মনে পড়ে যায় যে হ্যাঁ, একটা শোতে দুজনাকে নেমন্তন্ন করা হয়েছিল, কিন্তু যেহেতু রোহিতের একটা বক্সিং কেলেঙ্কারিতে নাম ছিল, তাই কিছুতেই একজন বক্সিং কেলেঙ্কারির সাথে যুক্ত মানুষের সাথে হাত মেলাতে চায়নি মিস্টার সেন। আর সেই মিস্টার সেন আজকে রোহিতের কাছে ক্ষমা চায় আর বলে, যা রটে তার কিছু হলেও যে ঘটে না, সেটা আজকে প্রমাণিত হয়ে গেল। আমরা ভাবতাম কিছু হলেও ঘটে, কিন্তু না, আমরা ভুল ভেবেছিলাম। আপনি নিজেকে নির্দোষ প্রমাণিত করে দেখিয়ে দিয়েছেন, এর থেকে ভালো আর কী বা চাই? আর তখন তারা ক্ষমা চায়। অরুণা বলে, ফুলকি, আমি জানতাম, যবে থেকে তুই আমার রোহিতের জীবনে এসেছিস তবে থেকে আমি জানতাম তুই সব কিছু ভালো করার জন্য এসেছিস, আর আজ সেটা প্রমাণিত হয়ে গেল। তুই এভাবেই আমার ছেলেটার পাশে থাকিস, এ জীবনে আমি আর বেশি কিছু চাই না।